গল্প আমার তুমি, গল্প পর্ব ৫। লেখিকা মুন্নি আক্তার প্রিয়া। পরি চুপচাপ দাঁড়িয়ে আছে। শাশুড়ি মা এসে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? টুম্পা কান্না করছে কেন? আশাভাবে উত্তরে বলল, জানি না মা, একটুখানি খেয়েই কেমন কান্না করছে। সাদাফের মা পরির দিকে তাকিয়ে বলে, উল্টাপাল্টা রান্না করনি তো? মানে? আদৌ রান্না জানো? পরি এবার সাদাফের দিকে অসহায় দৃষ্টিতে তাকায়। সাদাফ চোখের ইশারায় বোঝালো, সব ঠিকঠাক আছে। পরির উত্তরের অপেক্ষা না করে শাশুড়ি মুখে একটুখানি খাবার তুলে মুখে দিলেন। পানি খেয়ে পরির দিকে তাকিয়ে বললেন, ঝালটা অনেক বেশি দিয়ে ফেলেছ। সবাই যে ঝাল খেতে পারে না, এটা একটু বুঝে নেওয়া উচিত ছিল পরি। সাদাফ মায়ের উদ্দেশ্যে বলল, মা, পরির কোনো দোষ নেই, আমি বেশি ঝাল দিতে বলেছিলাম। তুমি তো জানোই আমি ঝাল খেতে পছন্দ করি। সাদাফের কথা শুনে আর কিছু বললেন না উনি। এই যাত্রায় পরীকে বাঁচিয়ে নিল সাদাফ। ল্যাপটপে কাজ করছিল সাদাফ। পরি কাপড় ভাঁজ করছিল আর ভাবছিল, সংসার জিনিসটা আসলে বড্ড কঠিন। সবার মন জুগিয়ে চলা চারটেখানি কথা নয়। তবে সাদাফকে পেয়ে নিজেকে ভাগ্যবতী মনে করি। আচ্ছা, সবসময় কি এভাবেই সাদাফ আমাকে বাঁচিয়ে নেবে, নাকি কখনো আবার চেঞ্জ হয়ে যাবে? সাদাফ মনের ভেতর ভয় ঢুকে যাচ্ছে। আর চোখে একবার সাদাফের দিকে তাকিয়ে নিজের মাথায় আস্তে একটা থাপ্পড় দেয়। সি পরি, তুই কিরে? যে মানুষটা তোকে এত ভালোবাসে, তুই কি না তাকে ভরসা করতে পারছিস না? কাপড়গুলো বাজ করে সাদাফের কাছে যায়। কাল থেকে ল্যাপটপ সরিয়ে সাদাফের বুকে মাথা রাখে। সব সময় এত কিসের কাজ গো? ঘরে যে পিচ্ছে একটা বউ আছে, সেদিকে খেয়াল নেই? পরীর কথা শুনে সাদাফ মুচকি হাসে। পরীর কোমরে হাত রেখে আরও কাছে টেনে শক্ত করে বুকে জড়িয়ে নেয়। কে বলেছে আমি আমার বউয়ের খেয়াল রাখি না? কচু রাখো, কাউকে বলতে হবে কেন? আমি নিজেই তো দেখি। আদর চাই? জি না। তবে তোমার মাথা আমার মাথা দিয়ে কী করবে? খাবো। সে তো কবেই খেয়ে নিয়েছো। কি কি বললে তুমি? কই কিছু না তো। বললাম আমার বউ কত ভালো। মন ভালো না তাই কিছু বললাম না। কেন, বাড়ির কথা মনে পড়ছে? সে তো সবসময় মনে পড়ে, এটা কারণ নয়। তাহলে? আমার ভয় হয়ে গো, আমি কি তোমার মা বাবার মনে জায়গা করে নিতে পারবো? তারা কি আমাকে মেনে নেবে? টেনশন করো না জান, সব ঠিক হয়ে যাবে। মা কি কিছু বলেছে তোমায়? না, কিন্তু মায়ের আচরণ ব্যবহার মনে হচ্ছে উনি আমাকে মন থেকে মেনে নিতে পারেননি। তোমার মতো লক্ষ্মী বউকে না মেনে কোথায় যাবে শুনি? মেনে নেবেই। আমিও ভালো বউ হয়ে ঠিক তাদের মন জয় করে নেব। ভালোবাসি বউটা, আমিও ভালোবাসি গো। ড্রয়িং রুমের টুম্পার সাথে বসে দুষ্টুমি করছিল পরি। রুম থেকে শ্বশুরকে বেরিয়ে আসতে দেখে মাথায় কাপড় দিল। সম্ভবত উনি বাইরে যাচ্ছে কোথাও। পরি মনে মনে ঠিক করে নিল, মন তো জয় করবই, এবং মেয়ে হব বাড়ির, বউ নয়। সোফা থেকে উঠে গিয়ে শ্বশুরের কাছে গিয়ে সালাম দেয়। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাচ্ছেন বাবা? বাজারের দিকে যাচ্ছি একটু। ওহ, আসার সময় আমার জন্য চটপটি নিয়ে আসিয়েন। সাদাফের বাবা কিছুক্ষণ পরীর মুখের দিকে তাকিয়ে বলল, আচ্ছা। শ্বশুর চলে যাওয়ার পর আশা ভাবির দিকে তাকাতেই দেখে উনি বড় বড় চোখ করে পরীর দিকে তাকিয়েছে। কী হলো ভাবি, ওভাবে তাকিয়ে আছো কেন? তুমি বাবাকে কি বললে পরি? চটপটি আনতে বলেছি। কেন, আপনি খান না ভাবি? সেটা নয়, আমরা কখনো বাবার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস পাই না, আর তুমি বাবাকে চটপটি আনতে বললে? পরি এবার দুষ্টু হয়েছে ভাবির গলা জড়িয়ে ধরে বলল, ওহ ভাবি, আপনারা এই বাড়ির বউ আর আমি হব এই বাড়ির মেয়ে। বউয়ের যে মেয়ের আদর বেশি জানেন না? ওরে দুষ্টু। দুজনের হাসির শব্দে সাদাব দরজার সামনে এসে উকি দেয়। পরীর এমন আন্তরিকতা দেখে মুগ্ধ হয়। এত সহজে যে পরীর পরিবারের সাথে মানিয়ে নিতে পারবে এটা ভাবতে পারেনি সাদাব। পরের দিন সকাল সকাল ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সাদাব। জান্নাত পরীর বড় আপুর সাথে যোগাযোগ করছে, আর তার মাধ্যমেই পরীর সব ডকুমেন্ট আর টিসি কলেজ থেকে আনিয়েছেন। এবং পরীর বড় বোন খুব সহজে ওদের সম্পর্কটা মেনে নিয়েছে। এটাও বলেছে যে কয়েকদিনের মধ্যে পরীর সাথে দেখা করবে।
বর্তমানে জান্নাতের কাছে সব ডকুমেন্টস আছে, সেগুলো আনতে মূলত ঢাকা যাচ্ছে সাদাব। কুমিল্লাতেই কলেজে ভর্তি করিয়ে দিবে। সাদাব চলে যাওয়ার পরই বাসায় বোর হচ্ছিল পড়ি। বন্দি জীবন লাগে। পড়া নেই, কোনো কাজও করতে হয় না, কারোর সাথে কথাও হয় না। ফ্রেন্ডসগুলোর কথা অনেক মনে পড়েছে। রুমের দরজা চাপিয়ে ফোনটা নিয়ে ফেসবুকে যায়। প্রায় অনেক দিন পরেই ফেসবুকে আসা মেসেঞ্জারে গিয়ে দেখে অনেক মেসেজ। ফ্রেন্ডসগুলোর মেসেজ দেখে কষ্ট হচ্ছে, আবার ঠোঁটের কোণে হাসিও ফুটে। এক একজনের মেসেজগুলো এক এক রকম। কেমন আছিস দোস্ত, এভাবে বিয়ে করে নিলি, না বলে চলেও গেলি, তোকে অনেক মিস করে রে। ওই তুই ফেসবুকে আসিস না কেন, কলেজেও আসিস না, এভাবে পর করে দিলি আমাদের। বড়লোক হয়ে গেছিস তাই না রে, ফোন দিলেও পাই না, ফেসবুকে আসিস না, স্বামী পেয়ে এখন ভালোবাসায় ব্যস্ত। দোস্ত তোর বাসায় গেছিলাম, তোকে না পেয়ে অনেক খারাপ লাগলো রে। এখন আর একসাথে কলেজ যাওয়া হয় না। তুই কি আর ঢাকায় আসবি না? প্লিজ প্লিজ ঢাকায় আসিস, তোকে অনেক দেখতে মন চায় জানো না। তুই একটা সেলফিস করতি, কীভাবে এভাবে ভুলে গেলি রে, মনে পড়ো না আমাদের? এরপর পরই ফ্রেন্ডদের নিয়ে ওপেন করা গ্রুপে যায়। সেখানে সবার মেসেজ, দুলাভাইয়ের সাথে তোর কাপল ছবি দিস, আর ট্রিট দিতে ভুলে যাস না আবার। পরই এক এক করে সবার মেসেজের রিপ্লাই দিল। বিকালের দিকে সাদাব বাড়িতে আসলো। রুমে এসে ফ্রেশ হয়ে নিল। পরীকে কাছে ডেকে বলল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কী গো? এখন না, সন্ধ্যার সময় বলবো, এখন ঘুমাবো। মাথায় হাত বুলিয়ে দাও তো, পরে যদি বলবে এখন কেন বলতে গেলে। এখন মনের ভেতর শুধু খুঁতখুত করবে। হা হা হা, কাছে আসো তো এখন, খুব টায়ার্ড লাগছে আর ঘুমও পাচ্ছে। পরি সাদাবের মাথায় হাত বুলিয়ে দেয় আর সাদাব গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। সন্ধ্যার দিকে সাদাবকে ডেকে তুলে, ওই উঠো তাড়াতাড়ি, আজান দিয়েছে। সাদাব উঠে ঝিম ধরে বসে আছে। বোঝা যাচ্ছে ঘুম এখনও পুরোপুরি হয়নি। আজান শেষ হতেই আবার শুয়ে পড়ে। পরি দ্রুত টেনে তুলে সাদাবকে, আর ঘুমানো হবে না সাহেব, মনের ভেতর এমনিতেই আমার ভূমিকম্প হয়ে যাচ্ছে জানার জন্য। আর তুমি কিনা আবার ঘুমোতে যাচ্ছ, উঠো বলছি। এক প্রকার ধাক্কাতে ধাক্কাতে উঠিয়ে ওয়াশরুমে পাঠায়। বিছানায় বসে সাদাবের অপেক্ষা করছিল পরি। ফোনের রিংটোন তাকাতে দেখে জান্নাতের কল দিয়েছে। ব্যালকনিতে গিয়ে কথা বলে পরি। ততক্ষণে সাদাব ফ্রেশ হয়ে এসে পড়েছে, টাওয়াল দিয়ে মুখ মুছছিল। কথা শেষ করে রুমে এসে পেছন থেকে সাদাবকে জড়িয়ে ধরে পড়ি। সাদাব মুচকি হেসে পরির হাত ধরে সামনে এনে কোমর জড়িয়ে ধরে, কী ব্যাপার? হঠাৎ তো ভালোবাসা? বারে, আমি মনে হয় ভালোবাসি না। তা বাসো, কিন্তু আজকে আদর একটু বেশিই দেখছি। তুমি তো সব কিছুই বেশি দেখো। এখন বলো না, কি সারপ্রাইজ? ও আচ্ছা, এত আদরের কারণ তাহলে এটা। সাদাবকে সারিয়ে নিয়ে নিজের রাগে লুক নিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়ায় পড়ি। সাদাব ঠিক করে হেসে দিয়ে বলে, সরি সরি, মজা করেছি জান। সব ডকুমেন্টস এনে পরীর হাতে দেয়। কি এগুলো? এখানে তোমার সব ডকুমেন্টস আছে, আর সাথে টিসিও। টিসি? তুমি বলেছিলে না তুমি পড়াশোনা করতে চাও, আর তোমার ইচ্ছা অপূরণটা কি কীভাবে বলো তো? পরীর চোখে পানি চিকচিক করছে। সাদাবের বুকে ঝাঁপিয়ে পড়ে সাদাব স্মিত হাসে। তোমাকে কি বলবো বুঝতে পারছি না, তবে তোমাকে পেয়ে সত্যিই নিজেকে অনেক ভাগ্যবতী মনে হয় আমার। পরের কাঁধ ধরে সামনে দাঁড় করায়, চোখের পানি মুছে দিয়ে বলে, জানি এটা আনন্দের অশ্রু, কিন্তু তোমার চোখের পানি। আমি পানি নয়, সবসময় হাসি দেখতে চাই তোমার মুখে, আর অনেক অনেক ভালোবাসায় আবদ্ধ করে রাখো আমায়, এটা চাই। পরি হেসে দিয়ে সাদাবের বুকে মুখ লুকোয়। সন্ধ্যার নাস্তা করার জন্য সকলে ড্রয়িং রুমে উপস্থিত হয়। পরি রান্নাঘর থেকে ট্রেতে করে চা, বিস্কুট, নুডলস নিয়ে আসে। এসব আশা ভাবি তৈরি করেছে। চা খেতে খেতে সাদাব বাবার উদ্দেশ্যে বলল, পরীকে কোন কলেজে ভর্তি করলে ভালো হয় বাবা? এখন আবার কিসের কলেজে পড়বে? ওর পড়া শেষ হয়নি তো বাবা, এবার ইন্টার দ্বিতীয় বর্ষে উঠত, আর 1 মাস পরেই ওর ইয়ার চেঞ্জ পরীক্ষা ছিল, কিন্তু তার আগেই তো বিয়ে করে ফেললাম। আর পরি তো এখন কুমিল্লাতে থাকে, তাই চাইছিলাম এখানে একটা ভালো কলেজে ভর্তি করিয়ে দিই। সে তো অনেক ঝামেলা, এখন কোনো ঝামেলা নেই বাবা। আমি ওর কলেজ থেকে ওর আপু আর জান্নাতকে দিয়ে টিসি আনিয়েছি, সব ব্যবস্থাই তো করে ফেলেছো দেখছি, নয়তো পরে বেশি দেরি হয়ে যাবে। এতক্ষণ ছেলে আর তার স্বামীর কথা শুনছিল সাদাফের মা। এ পর্যায়ে তিনি মুখ করলেন,
পরীর দিকে তাকিয়ে বললেন, তুমি পড়াশোনা করতে চাও? হ্যাঁ মা। বিয়ের পর পড়াশোনা করার কি দরকার বুঝি না। বিয়ে যখন হয়ে গেছে তখন পড়ার দরকার কি? মন দিয়ে সংসার করো, সংসারের কাজকাম শিখো, দায়িত্ব নাও। বছর গেলে বাচ্চা কাচ্চা হবে, তখন কোনটা রেখে কোনটা সামলাবে? পরি অসহায় চোখে তাকায় সাদাফের দিকে। এবারেও সাদাব ইশারায় পরীকে আশ্বস্ত করে, মা সমস্যা নেই, এখন তো পরি অনেক ছোট, আস্তে আস্তে সব শিখে নেবে আর সব দিকেই সামলাবে। তোদের যা ভালো মনে হয় কর। কথাটা বলে উনি রুমে চলে গেলেন। সাদাবও উঠে দাঁড়ালো, পরীর উদ্দেশ্যে বলল, নাস্তা খেয়ে রুমে আসো। কোন কলেজে ভর্তি হতে চাও তা নিয়ে আলোচনা করতে হবে তো, আবার কলেজের কথা বলতে হবে, হাতে বেশি সময় নেই। পরি মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে, সাদাবের দিকে তাকিয়ে মলির মুখে বলল, সেই সুযোগে সকলের দৃষ্টি এড়িয়ে পরীকে চোখ মারল সাদাব, সাথে ঠোঁটের ভঙ্গিমায় চুমু দেখালো। পরি চোখ বড় বড় করে তাকালো ও সাদাব দুষ্ট হাসি রুমে চলে গেল। এবারও পরি হেসে দিল। আজ নতুন কলেজের প্রথম ক্লাসের জন্য যাবে পরি। কলেজ ড্রেস পরে রেডি হয়ে আসে সাদাবের কাছে। চলো আমি রেডি। সাদাব আপাত মস্তক দেখছে পরীকে। কি হলো, কি দেখছো? তুমি এত পিচ্ছি কেন? মানে শাড়িতে তোমাকে এত ছোটো লাগে না, কিন্তু কলেজ ড্রেসে পুরাই পিচ্ছি পিচ্ছি লাগে তোমার মাথা। এখন চলো তো। ওয়েট, কি? মুখ ঢাকো আগে। হিজাব পরেছি তো, মুখ ঢাকতে হবে কেন? ঢাকতে হবে, আমি বলেছি তাই। আচ্ছা 2 মিনিট ওয়েট করো। 2 মিনিট পরে ফিরে আসে পরি। হয়েছে এবার? একদম। এখন আমার বইয়ের উপর কারো নজর পড়বে না। পরি হেসে বলল, পাগল। বাইক চালাচ্ছে সাদাব। পরি এক হাত দিয়ে পেছন থেকে শক্ত করে বুকের দিকটা শার্ট চেপে ধরে আসে। পরি, কলেজে গিয়ে ছেলেদের সাথে কথা বলবে না কেমন? আচ্ছা। তোমাদের ক্লাসে আমার এক পরিচিত ভাইয়ের মেয়ে পড়ে, এক এলাকাতেই থাকতাম আমরা আগে, এখন তারা পাশের এলাকায় থাকে। ভাইয়ের মেয়ের নাম তিশা। আমি ওকে তোমার কথা বলেছি, ওর সাথে বসবে। বেশি মানুষের সাথে পরিচিত হওয়ার দরকার নেই, আর ছেলেদের সাথে কিন্তু একদম না, ঠিক আছে? পরীকে কলেজে পৌঁছে দিয়ে সাদাব অফিসে চলে যায়। ক্লাসে বসে আগের ফ্রেন্ডগুলোর কথা খুব বেশি মনে পড়ছিল পরীর। পাশ থেকে তিশা বলল, এই পরি। হ্যাঁ বলো। সম্পর্কে তুমি আমার কাকি হলেও আমি কাকি বলবো না। তার অবশ্য 2টা কারণ আছে। এক, আমরা ক্লাসমেট, আর 2, এত পিচ্ছি মেয়েকে কাকি ডাকতে আনইজি লাগবে। পরি এসে উত্তর দিল, তুমি নাম ধরেই ডাকো, কোনো সমস্যা নেই। তুমি অনেক মিষ্টি একটা মেয়ে, তুমিও। তোমার মতো না। এই 1 ক্লাস পরে তো টিফিন দিবে, ফুচকা খাবে। ইস, ফুচকা আমার অনেক পছন্দ, কিন্তু সাদাব যদি রাগ করে। রাগ করবে কেন? এই যে নিচে যাব, আমি আছি না, কিছু বলবে না, সত্যি তো? হ্যাঁ। সুলতান বেশ কয়েকদিন হলোই বাড়িতে। যখন সুলতান অন্য জায়গায় থাকতো তখন বাড়িতে আসার জন্য মনটা ছুটে যেত, কখন বাড়িতে আসবে আর কখন পরীকে দেখবে। কিন্তু এখন সুলতান সারাক্ষণ বাসায় থাকে, অথচ পরীর দেখা পায় না। রুমের দরজা লাগিয়ে সিগারেট খাচ্ছে আর ফোনের স্ক্রিনে পরীর ছবি দেখছে। ছবিটা পরীর ফেসবুক আইডি থেকে নিয়েছে। ছবির দিকে নামিয়ে তাকিয়ে তাকিয়ে বলছে, এই মেয়ে, এত সুন্দর করে হাসো কেন তুমি? সরাসরি তো হাসিতে পাগল করেছই, আবার ছবিতেও হাসো। পাগল করার জন্য আমায়? পাগল? পাগল? পাগল তো আমি হয়েই আছি। তুমি নিজেও তো আমায় বলেছিলে আমি নাকি সাইকো। আচ্ছা, সাইকোরা কি করে? তুমি খুব সুখে আছো তাই না? তোমার এই সুখ বেশি দিন টিকবে তো? দরজায় কড়া নাড়ে সুলতানের মা। সুলতান দরজা খোল। সিগারেটের আগুন নিভিয়ে দরজা খুলে সুলতানের মা ঘরে প্রবেশ করতেই সদ্য খাওয়া সিগারেটের খোসা আর সাথে গন্ধও পায়। তুই আবার নেশা শুরু করেছিস? না, শুধু সিগারেট খেয়েছি। বাদ দিয়েছিলি কিন্তু এসব? হ্যাঁ দিয়েছিলাম, কিন্তু যার জন্য দিয়েছিলাম সেই তো নেই আমার লাইফে। ও কখনো তোর লাইফে ছিল না সুলতান। পরি আগে থেকেই সাদাবকে ভালোবাসতো, আর এটা তুই নিজেও নাকি জানতি? মাঝখানে ওদের সম্পর্ক নষ্ট হয়, তখন তো আমার সাথে বিয়ে ঠিক হয়েছিল। তাহলে কেন পরি সাদাবকে বিয়ে করলো? বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু হয়নি তো। ভালোবাসার মানুষ ভুল করলে তাকে ক্ষমা করা যায়, কিন্তু আমি পরীকে ক্ষমা করব না মা। পাগলামো করিস না, পরীকে ওর মতোই থাকতে দে। আমরা ভালো একটা মেয়ে দেখে তোর বিয়ে দেব। হাহ, হাসালে মা। তোমরা ভাবলে কি করে আমি অন্য কাউকে বিয়ে করব? তুই এখন পরের আশায় আছিস? উফ মা, প্লিজ বাদ দাও এসব কথা। তুই জবটা আর করবি না জানি না, ভেবে তোমাকে জানাবো। এখন আমাকে একটু একা থাকতে দাও প্লিজ।
সুলতানের মা চলে যায়। দুপুর 12:20। হাত ঘড়িতে তাকাতেই সাদাপের মনে পড়ে গেল পরীর কথা। পরীকে তো সাথে কোনো টিফিন দেওয়া হয়নি, তাহলে ও খাবে কি? চটজলদি সাদাপ বাইক নিয়ে পরীর কলেজের দিকে যায়। 12:30 থেকে টিফিনের সময় শুরু হয়। তিশা পরীকে নিয়ে নিচে যায়। কি খাবে পরী? ফুচকা তো অবশ্যই খাবো, সাথে ভেলপুরি। আচ্ছা, আমি অর্ডার দিয়ে আসি। সাদাপ কলেজের গেটের সামনে এসে পরীকে ফোন দিচ্ছে। ফোনটা যে ব্যাগে রেখে এসেছে সে খেয়ালও নেই পরীর। ফোনে না পেয়ে বাধ্য হয়ে ক্লাসে যায় সাদাপ। সেখানেও পরীকে না পেয়ে কলিজা কেঁপে উঠে সাদাপের। পরক্ষণে মনে হলো বাইরে খেতে যায়নি তো তিশার সাথে। তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নিচে নামলো সাদাপ। সব দোকান খুঁজে খুঁজে দূর থেকে দেখতে পেল পরীকে তিশার সাথে বসে ফুচকা খাচ্ছে। এতক্ষণ পর মনে প্রাণ ফিরে পেল সাদাপ। তিশা ফুচকা খেতে খেতে বলল, পরী, তুমি অনেক মজা করে ফুচকা খেতে পারো। আর কারো সাথে খেয়ে মজা পাই না, কারণ সবাই মজা করে খেতে পারে না। পরী হাসতে হাসতে পাশে তাকাতেই থমকে যায়। তখন একটা ফুচকা মুখে পড়ে নিয়েছে, কিন্তু চাবাচ্ছে না, পারছে না। সাদাপকে দেখে ভয় পেয়ে যায়। ততক্ষণে সাদাপ অনেকখানি এগিয়ে এসেছে ওদের দিকে। পরীর কাছে এসে একটা চেয়ার টেনে পরীর পাশে বসে, কী গো, ফুচকা মুখে নিয়ে বসে থাকবে? চাবাও। সাদাপের কথা শুনে তাড়াতাড়ি ফুচকাটা খেয়ে বলা শুরু করলো, আসলে বাসা থেকে টিফিন আনিনি তো, তাই তিশার সাথে বাইরে খেতে এসেছি। তোমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করার কথা মনে ছিল না, কিন্তু আমি কোনো ছেলের সাথে কথা বলিনি। তিশাকে জিজ্ঞেস করে দেখো। সাদাপ ঠিক করে হেসে দেয়। এক গ্লাস পানি পরের দিকে এগিয়ে দেয়। শান্ত হও, ধরো পানি খাও। আমি কি তোমাকে কিছু বলেছি? কিন্তু তোমাকে না দেখতে পেয়ে ভয় পেয়ে গিয়েছিলাম। ফোনটা সাথে রাখতে পারো না? সরি পাগলি, সরি বলার কি আছে? টেনশন হয়তো বোঝো না, আর হবে না এমন। আমি বিল দিয়ে দিচ্ছি, খাওয়া শেষে সোজা ক্লাসে চলে যাবে। ছুটির সময় আমি নিতে আসবো। আচ্ছা, আসি এখন, টেক কেয়ার। সাদাপ চলে যেতেই তিশা বলল, বাবা, কাকা তোমায় কত ভালোবাসে। চোখে চোখে হারায় একদম। পুরো লজ্জা মিশ্রিত একটা হাসি দেয়। আমার লজ্জাপতি গো, আর লজ্জা পেতে হবে না, ফাজিল, হা হা হা। ড্রয়িং রুমে বসে একটার পর একটা চ্যানেল পাল্টাচ্ছে তো সুলতান। কিছুই ভালো লাগছে না। ধুর, টিভিতে কি কিছু ভালো জিনিস দেয় না? হুট করে শিলা দৌড়ে আসে, ও ভাইয়া, কি হয়েছে? দেখো না, আমি না আমার ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেছি। ভালো হয়েছে, এই বয়সে ফেসবুক চালাতে হবে কেন রে? ইস, অপরিচিত কেউ আছে নাকি আমার আইডিতে? সবাই তো পরিচিত। ঠিক করে দাও না, ফরগটেন পাসওয়ার্ড দে। আমি এসব পারি নাকি? তুমি ঠিক করে দাও। জিমেল অ্যাড করা নাকি ফোন নাম্বার? জিমেল দে। শিলার আইডি ঠিক করে নিউজ ফিডে স্ক্রল করতেই সামনে কয়েকটা ছবি চলে আসলো। খুব মনোযোগ দিয়ে ছবিগুলো দেখলো সুলতান। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল আর বলে উঠল, বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার তোমায় বাঁধিব পরাণ। সুলতান ওর বাবার কাছে গেল। আব্বু, তোমার সাথে কিছু কথা ছিল আমার। হ্যাঁ বলো। আমার কুমিল্লায় ট্রান্সফারের ব্যবস্থা করে দাও যেভাবেই পারো। কেন? না হলে আমি কোনো চাকরি করব না। কুমিল্লায় কেন যেতে হবে? আমি তো সেটাই বুঝতেছি না। ইচ্ছে আমার। তিনি কিছুক্ষণ চুপ থেকে বলেন, আচ্ছা, আমি চেষ্টা করে দেখব। কলেজ ছুটির পর পরীকে সাথে নিয়ে বাসায় ফিরে সাদাব। তুমি ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হও, তারপর খেয়ে নিও, কেমন? তুমি কোথায় যাচ্ছ? আমার অফিসের কিছু কাজ এখনও বাকি আছে, সেগুলো কমপ্লিট করে সন্ধ্যার মধ্যেই এসে পড়ব। খাবে না? বাইরে খেয়ে নিব। এখন আসি, কেমন? সাবধানে যেও। সাদাব পরীর কপালে চুমু খেয়ে বলল, আচ্ছা। সাদাব চলে যাওয়ার পর ফ্রেশ হয়ে নিল পরী। হালকা কিছু খেয়ে বিছানায় এসে বসতেই শরীরটা যেন একদম নুয়ে যাচ্ছে। চোখে ঘুম আছড়ে পড়ছে। টায়ার্ডের জন্য একসময় বিছানায় গা এলিয়ে দেয়, সঙ্গে সঙ্গে চোখ জোড়া ঘুমে বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর পরই টের পেল কেউ ওর বাহু ধরে ঝাঁকাচ্ছে। মাত্র ঘুম চোখে দুটো লেগে এসেছিল। কাঁচা ঘুম ভাঙানোর জন্য প্রচণ্ড রাগ হচ্ছিল পরীর। চোখ মেলে তাকাতেই দেখে ওর শাশুড়ি। তাড়াতাড়ি শোয়া থেকে উঠে বসে, এই অসময়ে ঘুমোচ্ছ যে? না, আসলে সারাদিন কলেজে আবার জার্নি, তাই একটু ক্লান্ত বোধ হচ্ছিল, আর তাই ঘুম চলে এসেছিল। তিনি একটু ব্যঙ্গ করে বললেন, কোনো রাজকার্য তো আর করে আসোনি, কলেজে সারাক্ষণ বসেই তো থাকো, এত ক্লান্ত হওয়ার কি আছে? পরে কিছু না বলে মাথা নিচু করে চুপ করে থাকে। তিনি আবার বলেন, যাই হোক, কতগুলো মাছ এনেছি, ওইগুলো একা আঁশ কাটতে পারবো না, তুমিও যাও, সাথে গিয়ে মাছগুলো কাটো। মাছ কাটার কথা শুনে চোখ বড় বড় করে তাকায় শাশুড়ির দিকে। বিয়ের আগে শুধুমাত্র একবারই মাছ কাটার চেষ্টা করেছিল পরী, তাও আঁশ ছাড়াতে গিয়ে মাঝখানে
থেকে 2 টুকরো হয়ে গিয়েছিল। সেটা নিয়ে বাড়িতে সবার সে কি হাসাহাসি। এরপর আর পরি কখনো মাছ কাটতে যায়নি। পরির মা অবশ্য বলতো যে, আমি মাছ কাটি, তুই পাশে বসে দেখ, আস্তে আস্তে শিখে যাবি। পরি উত্তরে বলতো, কাঁচামাচের গন্ধ খুব বিশ্রী হয় মা, কেমন যেন গা গুলায়। মেয়ের কথা শুনে তিনি হেসে বলেন, বাপের বাড়ি এসব কথা বলিস, ভালো কথা, কিন্তু শ্বশুরবাড়িতে গিয়ে ভুলেও এসব বলিস না কেন? বললে কি হবে শুনি? মেয়ে হয়েছে যখন, তখন বিয়ের পর তো সংসার তোকেই গোছাতে হবে, তাই না? তখন এমন সব কথা বললে চলবে? দেখা যাবে শাশুড়িও বকাঝকা করবে। বারে, আমি তো এখন কোনো কাজ পারি না, আর করিও না। কই, তুমি তো আমাকে বকো না? বোকা মেয়ে, এখন এত কিছু বুঝতে হবে না, শুধু আস্তে আস্তে টুকটাক কাজ শিখে নে। শাশুড়ির ধমক ভাবনার জগৎ থেকে ফিরে আসে পড়ি। কি হলো, কি বললাম আমি? এখনও বসে না থেকে তাড়াতাড়ি আসো। হ্যাঁ, মুখটা একটু পানি দিয়েই আসছি। শাশুড়ি মা চলে যেতে পড়ি মুখে পানির ঝাপটা দিল। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে ভাবলো, না জানি কি কে আছে কপালে। রান্নাঘরে গিয়ে দেখে অনেক বড় সাইজের 2টো রুই মাছ, 3টে ইলিশ মাছ, আর সাথে মাঝারি সাইজের পুঁটি আর চিংড়ি মাছ। পরি কী করবে বুঝতে পারছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। আশা পরির মুখের দিকে তাকিয়ে বলল, এসেছো? তুমি বরং পুঁটি আর চিংড়ি মাছগুলো কাটো। পরি তখন ঠায় দাঁড়িয়ে রয়েছে। পরি, হ্যাঁ ভাবি। কী ভাবছো? কিছু না। মাছ কাটতে পারো? পরি কিছু বলে না, কিন্তু চেহারার ভঙ্গি আর অসহায় চোখের চাহনি দেখে আশা ঠিক বুঝে গেল যে পরি মাছ কাটতে পারে না। আচ্ছা, তুমি আমার পাশে বসে দেখো আমি কিভাবে মাছ কাটি। পাশ থেকে শাশুড়িমা বললেন, বাহ বাহ, কাজের বেলায় একদম আমরা গাছের ঢেকি, কাজকর্ম কিছুই পারো না, অথচ ড্যাং ড্যাং করে ঠিকই বিয়ে করে নিয়েছো। আমি তো এটা ভেবে পাই না যে সাদাব তোমার মধ্যে এমন কি দেখলো। বাপের বাড়ি কি করতে বলো তো? শুধু ঘুম, খাওয়া আর পড়ালেখা, এসব শ্বশুরবাড়ি চলবে না একদম। তোমার মা কি তোমার কোনো কাজই শেখায়নি? পরি চোখ মুখ লাল হয়ে গিয়েছে, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। পরীকে কখনো কেউ এভাবে কিছু বলেনি, সাদাব বলে দিয়েছে। মায়ের মুখে মুখে যেন কোনো কথা না বলে, তাই নিঃশব্দে চোখের পানি ফেলছে পরি। ওইদিকে শাশুড়ি মা আরও যা তা বলেই যাচ্ছেন। বোঝাই যাচ্ছে এতদিনের সব রাগ আজ একসাথে উসুল করছে। উনি যে পরীকে মেনে নিতে পারেনি এটাও ক্লিয়ার হলো আজ। অবশ্য না মানাটাই স্বাভাবিক, সাদাব তো আমার চেয়েও ভালো ভালো মেয়ে ডিজার্ভ করে। শাশুড়ির এত সব কথা শুনে কান্নাটা আর নিঃশব্দে আটকে থাকে না, বরং এবার কান্নার আওয়াজ জোরে হয়। একসময় হেসকে উঠে যায় কাঁদতে কাঁদতে। শাশুড়ি চলে যাওয়ার পর দৌড়ে নিজের রুমে যায়, বিছানায় উপর হয়ে বালিশ মুখে গুঁজে কাঁদতে থাকে। উনি কি কখনোই আমায় মেনে নিতে পারবেন না? আমি কি এতই খারাপ? মা, আমি কি কোনো ভুল করেছি সাদাবকে ভালোবেসে? ভালোবাসা তো বলে কয়ে হয় না মা। আমি যে সাদাবকে অনেক ভালোবাসি, আর ওর জন্য হলেও সব কিছু মুখ বুঝে সহ্য করতে হবে আমায়। তবে যেভাবেই হোক আমিও ঠিক তার মনে জায়গা করে নেব। ফোনের শব্দ বালিশ থেকে মুখ তুলে ফোনটা হাতে নেয়। সাদাব ফোন করেছে। নিজেকে যথেষ্ট পরিমাণ স্বাভাবিক করে ফোনটা রিসিভ করে, হ্যালো। আমার পরিটা কী করে? এই তো শুয়ে আছি। তুমি কি করছো? আমি অফিসে। কিন্তু তোমার গলার স্বর অমন শোনাচ্ছে কেন? কেমন? তুমি কি কান্না করছো পরি? সাদাবের মুখে কান্নার কথা শুনে আরও বেশি চোখের পানি পড়ছে পরির। প্রায় মানুষই যখন কান্না করে তখন তাদের সান্ত্বনা দিতে গেলে বা কান্না করার কারণ জানতে চাইলে আরও বেশি কান্না পায়। তাদের মধ্যে পরি নিজেও একজন। কি হলো পরি, কথা বলছো না কেন? কাঁদছি না তো আমি, মিথ্যা বলবা না একদম। বলো কি হয়েছে? আসলে আমার বাড়ির কথা খুব বেশি মনে পড়ছিল। মাকে খুব দেখতে ইচ্ছে হচ্ছে। এভাবে ভেঙে পড়লে হবে? তুমি একটা ফোন দিয়ে দেখো। প্লিজ কান্না করো না জান। আচ্ছা বেশ, আমি বাসায় আসি, তারপর আমার বুকে এসে যত খুশি কান্না করো, কিন্তু এখন একদম কাঁদবে না বলে দিলাম। আচ্ছা শোনো, আমার আসতে লেট হবে, তুমি খেয়ে নিও কেমন? ভালোবাসি বউ, আমিও ভালোবাসি। ফোন রাখতে পরের মনে হলো সত্যিই তো একবার মাকে ফোন দিয়ে দেখতে পারি, কিন্তু আমার নাম্বার থেকে নয়, আশাবাবীর ফোন থেকে ফোন দিয়ে দেখি। পরে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে ফ্রেশ হয়ে নিল। আশাবাবীর থেকে ফোনটা নিজের ঘরে নিয়ে এসে মায়ের নাম্বারে ডায়াল করলো, কিন্তু ওপাশ থেকে একটা বিরক্তিকর মহিলার কণ্ঠ ভেসে আসছে, যেটা পরের বরাবরই পছন্দ না। আপনার কাঙ্ক্ষিত নম্বরটি এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন, ধন্যবাদ। যতবারই ফোন দিচ্ছে এই এক কথাই ভেসে আসছে। এবার যথেষ্ট সাহস সঞ্চয় করে
বাবার নাম্বারে ডায়াল করলো, ফোন রিসিভ হতেই ওপাশ থেকে চিরপরিচিত কণ্ঠস্বরটা ভেসে আসলো। না চাইতেও পরীর চোখে অশ্রুকণা জড়ো হলো, সেই সাথে শুষ্ক ঠোঁটে এক চিলতে হাসি। ওপাশ থেকে হ্যালো হ্যালো করছে পরী। এবার আস্তে করে বলল, বাবা। পরীর কথা শোনার পর ওপাশ থেকে নীরবতা বজায় রেখেছে। কিছুক্ষণ পর পরীর বাবা বললেন, কে বলছেন? বাবা, তুমি আমায় চিনতে পারছো না? আমি তোমার পরী। দুঃখিত, আমি তো পরী নামে কাউকে চিনি না। আপনি হয়তো ভুল নাম্বারে ফোন করেছেন। বাবা, ও বাবা, প্লিজ আর অভিমান করে থেকো না। বাবা পরীকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিলেন। পরী ফোনটা বুকে নিয়ে কাঁদতে লাগলো। পরীর মা রুমে ঢুকে জিজ্ঞেস করলেন, কে ফোন করছিল? পরী। পরী, আমাকে দিলে না কেন? আমি একটু কথা বলতাম। কতদিন কথা বলি না মেয়েটার সাথে। এত উতলা হয়েও না তো। তোমার মেয়ে কোথাও ঘুরতে বা বেড়াতে যায়নি, সে আমাদের পর করে দিয়ে অন্য একটা ছেলের হাত ধরে বাড়ি ছেড়ে চলে গিয়েছে। তার সাথে কথা বলার কি আছে? পরিণামে আমার কোনো মেয়ে নেই, যে ছিল সে মারা গেছে। শেষের দুইটা কথা বলার সময় পরের বাবার গলা আটকে আসছিল। কথাগুলো বলে তিনি রুম ত্যাগ করলেন, হয়তো কষ্টগুলো বুঝতে না দেওয়ার জন্য। তার চোখের পানি কারো সামনে প্রকাশ হোক, এটা চায় না তিনি। পরের মায়ের চোখে থেকেও পানি পড়ছে। রাত 10টা 20 মিনিট। সাদাব বাড়িতে এসে দেখে সব ঘরে লাইট বন্ধ। তার মানে সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। নিজের বেডরুমে এসে লাইট অন করে দেখে পরি এলোমেলো হয়ে শুয়ে আছে। পরের কাছে গিয়ে খোলা চুলগুলো আগে বেঁধে দেয়। বালিশে হাত দিতে দেখে বালিশের কিছুটা অংশ ভেজা। তার মানে পরি কাঁদছিল এখনও। পরের গালে আলতো করে হাত রাখলো পরি। এই পরি, উঠো। পরীকে ধরে উঠিয়ে বসায়। ঘুম চোখে খুলতে পারছে না পরি। সাদাফের বুকে হেলে পড়ে। খাওনি এখনও? তাই না, খাবো না। এমন করলে চলবে বলো? তুমি যদি এভাবে না খেয়ে থাকো তাহলে আমার কষ্ট হবে না বলো? যাও, উঠে মুখ ধুয়ে আসো। টেবিলে খাবার রাখা আছে, তুমি খেয়ে নাও, আমি খাবো না। আবার বেশি কথা বলে সাদাব নিজে পরীকে ওয়াশরুমে নিয়ে যায়। মুখ ধুয়ে কুলে করে নিয়ে রুমে এসে দাঁড় করায়। এক টানে পরীর শাড়িটা খুলে ফেলে। পরী অবাক চোখে তাকায় সাদাবের দিকে। সাদাব পরীর কাছে গিয়ে কানে কানে বলে, অবাক হওয়ার কিছু নেই ম্যাম, তোমার জন্য সারপ্রাইজ আছে। সাদাব একটা প্যাকেটে এনে পরীর হাতে দেয়। কি এটা? খুলেই দেখো। প্যাকেট খুলে একটা কালো শাড়ি দেখতে পাই। শাড়ি? হ্যাঁ। পছন্দ হয়নি? তোমার তো সব গিফটই আমার পছন্দের। তাহলে শাড়িটা এখনই পরে নাও, নাকি আমি পরিয়ে দেবো? আমার ভালো লাগছে না। তা বললে তো শুনবো না। আচ্ছা, আমি পরিয়ে দিচ্ছি। সাদাব শাড়ি পরাতে পরাতে বলল, ও বউ। হুম। সারপ্রাইজটা কিন্তু এখনও দিইনি। মানে এই যে শাড়িটা, এটা কি ছিল? এটা ভালোবাসার একটা উপহার ছিল। সারপ্রাইজ এখনও বাকি। কী সারপ্রাইজ? বলবো, আগে শাড়িটা পরাই। শাড়ি পরানো শেষে ড্রেসিং টেবিলের সামনে বসায় পরীকে সুন্দর করে চুলগুলো আঁচড়িয়ে দেয়। মুখে হালকা মেকআপ আর ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক দিয়ে দেয়। পরি বিরক্তি নিয়ে বলে, আমি বললাম যে আমার ভালো লাগছে না, তারপরেও এসব সং সাজার কোনো মানে হয় এই রাতে? ওমা, আমি কি দিনে বাসায় বসে থাকি নাকি যে তুমি দিনে সাজবা আর আমি দেখবো? রাতে আমি বাসায় ফিরি, কই একটু সাজুগুজু করে থাকবা, আমি এসে আদর করব, তা না একদম কেঁদে কুটে চোখ মুখের কী অবস্থা করে রেখেছো। হয়েছে তোমার সাজানো, আমি ঘুমাবো। বললেই হলো নাকি? এত কষ্ট করে সাজিয়েছো, সাজগুলো নষ্ট করবো না মানে? সাদাবের চোখে মুখে দুষ্টুমির হাসি। মানেটা পরে বোঝাবো, আগে সারপ্রাইজ দিই। পরী কিনে বিছানায় বসিয়ে সাদাব পরীর পাশে বসে। ফোনে কল ঢুকে পরীর হাতে দেয়। কী করব? কাকে ফোন দিচ্ছ? আমার দিকে না তাকিয়ে ফোনের দিকে তাকাও। কলটা রিসিভ করেছে। পরে ফোনের দিকে তাকাতেই অবাক হয়ে যায়। খুশিতে চোখে পানি টলমল করছে। ভিডিও কলে নিজের মাকে দেখে অনেক বেশি অবাক হয়ে চোখে পানি পড়ছে, অথচ ঠোঁটে হাসি। এই পরিস্থিতি যেন সত্যিই সুখের। মা, পরের মাও কাঁদছে। এতগুলো দিন পর পরীকে দেখছে, কথা বলতে পারতেছে না। কেমন আছিস পরী? আমি ভালো আছি মা, তুমি কেমন আছো? বাবা কেমন আছে? তোকে ছাড়া আমরা কিভাবে ভালো থাকি বলতো? আমাকে তোমরা ক্ষমা করে দিও মা। ধুর ভাগলি মেয়ে, যা হওয়ার তা হয়ে গিয়েছে। আর নিজের ছেলে মেয়েদের উপর কোনো মা বাবাই বেশি দিন রাগ করে থাকতে পারবে না বলতো? আমিও পারিনি, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো মা। হ্যাঁ রে মা, তাহলে আমি যে তোমাকে আগে ফোন দিলাম ধরনি কেন? আজও ফোন দিয়েছিলাম কিন্তু বন্ধ পেয়েছি। আগের কথা তুলে এখন সময়টাকে নষ্ট করবি? না না, একদম না। তুমি অনেক শুকিয়ে গিয়েছো মা, ঠিক মতো খাও না। আর খাওয়া, আমি তোমাদের অনেক কষ্ট ফেলেছি তাই না মা? বাদ দে এসব। তোর শ্বশুরবাড়ির লোকজন কেমন? সবাই অনেক ভালো, যাক আলহামদুলিল্লাহ।
সবার সাথে মিলেমিশে থাকবি, কারোর সাথে তর্ক করবি না, কাউকে রাগ দেখাবি না। আচ্ছা মা, পরি, বলো, তুই তো রান্না করতে পারিস না, রান্না কী করে বড় ভাবি করে? জয়েন্ট ফ্যামিলি? হ্যাঁ, শোন না মা, সংসার কিন্তু এত সহজ জিনিস না। বিয়ে যখন করেই ফেলেছিস তখন এই বন্ধন অটুট তো নষ্ট হওয়ার মতো না। তোকে কিছু শেখানোর বোঝানোর আগেই হুট করে বিয়ে করে ফেলেছিস, সেই সব বাদ দেই। একটা কথা মনে রাখবি, আগে তুই থাকতি বাবার বাড়ি আর এখন থাকিস শ্বশুর বাড়ি। বাবার বাড়ি মানে জানিস, বাবা যতই গরিব হোক না কেন তার মেয়েকে ঠিক ওই রাজকন্যা বানিয়ে রাখে, একটু কষ্টও পেতে দেয় না। কিন্তু শ্বশুর বাড়ি তা নয়। তুই আবার এটা ভাবিস না যে শ্বশুরবাড়ি মানে অশান্তির জায়গা। অবশ্যই শ্বশুরবাড়ি সুখের জায়গা, তবে সেখানে তুই রাজকন্যা হতে পারবি না, হলে রানী হতে পারবি। বাবার বাড়ির রাজকন্যা হওয়া যতটা সহজ, শ্বশুরবাড়িতে রানী হওয়া ঠিক ততটাই কঠিন। একটা সংসার টিকে রাখতে হলে অনেক কথা মুখ বুজে সহ্য করতে হয়। সংসারে প্রতিবার জিনিসটা মানায় না। সবার মন যুগে চলতে পারলেই সংসার সুখের হয়। তবে আরেকটা দিকেও মাথায় রাখবি, স্বামী ঠিক মানে সব ঠিক। কখনো কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করবি না। মনে থাকবে মা, জামাই কোথায়? পাশেই। খেতে দিয়েছিস? না। কয়টা বাজে দেখেছিস? যা খেতে দে। আর একটু কথা বলি না মা, জামাইকে খেতে দিয়ে আয়। তারপর বলি, ও এখন খাবে না কেন? মানে ইতস্তত করছিল কেন আমার কাছে? আসলে মা, আমি তো খাইনি, আর আমাকে রেখে খাবে না ও? বাব্বা, যাক, জামাইটা তাহলে ভালো জুটেছে আমার মেয়ের কপালে। সারা জীবন স্বামী সংসার নিয়ে সুখে থাক মা, এই দোয়াই করি। মা, বাবা কেমন আছে? ভালোই আছে। তোমাদের খুব দেখতে ইচ্ছে করে মা, বাসায় আসবি? কিন্তু বাবা আর ভাইয়া যদি কিছু বলে। বৃহস্পতিবার তোর বাবা আর ভাই এক সপ্তাহের জন্য কোথায় জানি যাবে, প্ল্যানিং করেছে। আচ্ছা, আমি ওকে বলে দেখি, ও যদি অনুমতি দেয় তাহলে অবশ্যই আসবো। অপেক্ষায় থাকবো তোর। তুমি খেয়েছো? না, খাবো। বাবা কোথায়? আমার সাথে কথা বলছে, শুনছি না। না, তোর আপুকে নিয়ে তোর ঘরে এসে কথা বলতেছি। শোন মা, এখন রাখছি, কাল দিনে ফোন দিস। এখন জামাইকে নিয়ে খেয়ে নে, জামাইয়ের কথা শুনে চলবি। ভালো থাকিস। তুমিও ভালো থেকো মা। ফোনটা রেখেই আচমকা পড়িয়ে সাদাবকে জড়িয়ে ধরে, হুট করে জড়িয়ে ধরা সাদাবটা সামলাতে না পেরে পরীকে নিয়ে বিছানায় শুয়ে পড়ে। তোমাকে যে কী বলে ধন্যবাদ দেবো তুমি ভাবতেই পারবে না যে তুমি আমাকে কত বড় সারপ্রাইজ দিয়েছো। সত্যি বলছি, এই সারপ্রাইজটা আমাকে অনেক 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 খুশি করে দিয়েছে। সাদাব পরীকে জড়িয়ে ধরে বলে, আমি তো আগেও বলেছি আমার পরীর মুখের কান্না মানায় না একদম। আমি চাই আমার বউ পরী সবসময় হাসি খুশি থাকুক। সত্যি তুমি আমার বেস্ট গিফট। এখন আমার আদর। কিসের আদর? হায় হায়, কিসের আদর মানে? এই যে আমি তোমাকে সারপ্রাইজ দিলাম, এটার বিনিময়ে আমি আদর পাই। তাছাড়া আমি যে এত কষ্ট করে সাজিয়ে দিলাম, সাজ নষ্ট করব না বুঝি? সাদাব পরের ঘাড়ে মুখ মুখ ডুবিয়ে দিতেই পরি খিলখিলিয়ে হেসে উঠে, উফ সাদাব, কতবার বলেছি আমার শ্বশুরই লাগে। সারো। সাদাব মুখ তুলে বলে, সারবো কেন? সারার জন্য কাছে এসেছি নাকি? আচ্ছা শোনো একটা কথা। কি? মা কি বলেছে শুনেছো? মিসেস, তুমি যে হেডফোন কানে দিয়ে কথা বলেছিলে ভুলে গিয়েছো? উফ সরি। তো মা কি বললো? বাবা আর ভাইয়া এক সপ্তাহের জন্য বাড়িতে থাকবে না, তাই মা বলল যদি একবার যেতাম। মানে অনেক দিন হলো মাকে দেখি না, যেতেই হবে। তুমি অনুমতি দিলে যাব। কবে যেতে বললো? এই বৃহস্পতিবার। তোমাকে ছাড়া থাকতে আমার কষ্ট হবে, কিন্তু তবুও চাই তুমি যাও। এত দিনে মনোমালিন্য কষ্ট দূর হবে। আমি একা যাব? পাগল নাকি তুমি? এত দূর আমি তোমাকে একা ছাড়বো? শুক্রবার সকালে চলে আসবো। সে কি, তুমি একদিনও থাকবে না? অফিস সামলানো মুশকিল হয়ে যাবে শোনা। যখন তোমার বাবা আর ভাই মেনে নেবে তখন গিয়ে পুরো 1 মাস থেকে আসবো। কেমন? ধুর, ভালো লাগে না। আদর দিলেই ভালো লাগবে না। দুজনেই হেসে দেয়। সাদাব পরীকে উঠিয়ে বলে, চলো, আজকে তুমি আমাকে খাইয়ে দিবে। বাড়ির ছাদে বসে সিগারেট খাচ্ছে সুলতানের মা ছাদে আসতেই সিগারেটটা ফেলে দেয়। ফেললি কেন? খা, সমস্যা নেই। তুমি বলছো এই কথা, না বললে উপায় আছে। তুই যা, শুনিস আমার কথা। সুলতান চুপ থাকতে দেখে উনি আবারও বললেন, বাদ দে, তোর বাবা ডাকছে, শুনে যা, চলো। বাবার পাশে গিয়ে সুলতান বসলো। আমায় ডেকেছো? হ্যাঁ। কই থাকিস? দেখি না কেন, ছাদে ছিলাম। আচ্ছা, যেটার জন্য তোকে ডেকেছিলাম তোর ট্রান্সফারের ব্যবস্থা করেছি। সুলতান চোখে মুখে হাসির ঝিলিক ফুটে উঠে, সত্যি? কুমিল্লায় তো? হ্যাঁ কুমিল্লায়, কিন্তু তোকে আমার কিছু কথা দিতে হবে। বলো।
আর কোনো পাগলামি করা চলবে না তোর। পরের বোধ মাথা থেকে নামাবি, মাথায় এটাই রাখবি যে পরি এখন অন্য কারো। ভুলেও কোনোভাবে ওর ক্ষতি করার চেষ্টা করবি না। যাকে ভালোবাসা যায় তার ক্ষতি করা যায় না, জানিস তো এটা? গুড। আর এইসব নেশা টেশা বাদ দিবি, মন দিয়ে কাজ করবি। তারপর কয়েক মাস গেলে খুব সুন্দর একটা মেয়ে দেখে তোর বিয়ে দেব। বিয়েটির কথা বাদ দাও বাবা, এসব নিয়ে আমি এখন ভাবছি না। বেশ, তোর যা ভালো মনে হয়। আর হ্যাঁ, তোর জয়েনিং কিন্তু এই বৃহস্পতিবারেই করতে হবে। এই বৃহস্পতিবার? হ্যাঁ। কেন, তোর কোনো সমস্যা আছে? না না। আচ্ছা, তাহলে আমি একটু বাইরে যাই, বন্ধুদের সাথে দেখা করে আসি। যা। সুলতান উঠে আসতে মনে মনে বলেছে, তোমরা কেউ ভাবতেও পারছো না যে আমার মন কি চলছে বাবা। সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিল পরি। তারপর ভাবির হাতে কাজ করে দিচ্ছিল। সব কাজ শেষে সাদাবকে ঘুম থেকে উঠাতে যায়। সাদাবের মুখের দিকে তাকাতেই কেমন যেন মনের ভেতর প্রশান্তির হাওয়া বয়ে যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 6:42 বাজে। ওদের বের হতে হবে 8টায়, তার মানে এখনও কিছু সময় ঘুমোতে পারবে। তাই সাদাবকে আর না ডেকে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। ব্যালকনির গ্রিল আঙ্গুল দিয়ে পেঁচিয়ে বাইরের দৃশ্য দেখছে। দূর দূরান্তে বড় বড় গাছপালা। বাড়িটা কুমিল্লার শহরে না হওয়ায় বাড়ির চারিপাশে অনেক গাছগাছালি রয়েছে। যদিও শীত এখনও পড়েনি, তবুও ঠান্ডাটা বেশ ভালোই লাগছে। পরের খুব ইচ্ছে ছিল শীতের সকালে শিশির ভেজা ঘাসে খালি পায়ে হাঁটবে, সাদাবের হাত ধরে। এসব অবশ্য কল্পনায় মানায়, ইচ্ছেটা পরের গল্প পড়েই হয়েছিল। পরে নিজেই নিজেকে প্রশ্ন করে, আচ্ছা, সব ইচ্ছে কেন বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকবে? চাইলে তো কিছু স্বপ্ন আবার বাস্তবেও নিতে পারি। কিন্তু সাদাব চাইবে তো? 8:35 পরীর কলেজে পৌঁছে দিয়ে সাদাব অফিসে চলে যায়। পরীর ক্লাস 3 তলায়। সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় খেয়াল করছিল অনেকে পরীর দিকে তাকিয়ে আছে। হয়তো চেনার চেষ্টা করছে বা ভুলে গিয়েছে। এটা ব্যর্থতা নাকি এটাও ভাবছে। এতগুলো দিন কলেজের সবাইকে চেনা সম্ভব না হলেও ক্লাসের সকলের মুখ চেনা অসম্ভব না, এটা পরী 3 তলায় গিয়েই বুঝেছিল। ক্লাসে ঢুকেই তিশা দৌড়ে এসে পরীকে জড়িয়ে ধরে, কেমন আছো? ভালো আছি, তুমি? অনেক ভালো। বেঞ্চে ব্যাগ রাখতে রাখতে পরি বলল, আজ মনে হচ্ছে টিস্যুটা অনেক বেশি খুশি। এই, তুমি আমাকে টিস্যু বলে ডাকলে? হ্যাঁ, ডাকলাম। তোমার সমস্যা হলে ডাকবো না? না না, সমস্যা কেন হবে? তবে আসলে আমাকে আরেকজনও টিস্যু বলে ডাকে, তাই। তা কে সে? উনি? বয়ফ্রেন্ড? তিশা হেসে বলল, আরে না, তেমন কেউ না। চলো ক্যান্টিনে যাই, ক্লাস শুরু হতে তো এখনও অনেক দেরি। চলো। তিশা পরীর হাত ধরে সিঁড়ি দিয়ে নামছিল। চুপচাপ দেখছিল পরি। বলল না তো আর কে টিস্যুটাকে? একটা ফ্রেন্ড। শুধুই ফ্রেন্ড? হ্যাঁ। পরীর মুখে দুষ্টুমির হাসি। আর কিছু না? আর কি? হা হা হা। কিছু না। তিশা চোখ পিটপিট করে পরীর দিকে তাকায়, ভ্রু কুঁচকে বলে, প্রথম দেখায় ভেবেছিলাম তুমি খুব শান্তশিষ্ট, কিন্তু এখন তো দেখছি তুমি খুব দুষ্টু। এতক্ষণ কথা বলতে বলতে ক্যান্টিনে চলে এসেছিল দুজনে। পরি একটা চেয়ারে তিশাকে বসিয়ে তিশার মুখোমুখি বসলো। তোমার প্রথম ধারণাটা ছিল ভুল, কিন্তু দ্বিতীয় ধারণাটাও ঠিক। তুমি অনেক দুষ্ট, তাই না? পরি মুচকি হেসে বলে, হ্যাঁ। তোমার রাগ নেই? রাগ ছাড়া আবার মানুষ হয় নাকি? তবু কেমন রাগে তুমি, সেটা আস্তে আস্তে বুঝতে পারবা। আচ্ছা ঠিক আছে, কিন্তু সাদাব কাকা কাজটা ভালো করেনি। কোন কাজ? এই যে আমাদের কিছু না বলে বিয়ের কথা। দাওয়াত তো দাওইনি, পারিবারিকভাবে তো বিয়ে হয়নি। টিস্যু, তাহলে আমরা কোর্টে গিয়ে বিয়ে করেছি পরিবারকে না জানিয়ে। তিশা অবাক হয়ে গালে হাত দিয়ে বলল, সত্যি বলছো? হ্যাঁ। তার মানে লাভ ম্যারেজ? একদম। এই, তোমাদের লাভ স্টোরিটা একটু বলো না এখন। হ্যাঁ, একটু পর ক্লাস শুরু হয়ে যাবে, পুরোটা শুনতে পারবে না। একদিন সময় করে বলবো। কতদিন অপেক্ষা করব কচু? এই ধরো 10 থেকে 12 দিন। এত? হ্যাঁ। বৃহস্পতিবার বাড়িতে যাব। 1 সপ্তাহের আগে তো আসবই না। তোমার পরিবার মেনে নিয়েছে? না, আপু আর আম্মু নিয়েছে। হাউ সুইট। পরি মুচকি হেসে পাশে তাকাতেই কোনাকুনি টেবিলে বসে থাকা ছেলেটার দিকে চোখ যায়। একটু পরই ছেলেটা আর চোখে তাকাচ্ছে। পরি তিশাকে বলল, তিশু, ছেলেটা বারবার তোমায় আর চোখে দেখছে। কোন ছেলেটা? ওই যে ওই ছেলেটা। আরে ও তো তামজিৎ, আমাদের ক্লাসমেট। ও ওভাবে চোরের মতো কেন তাকাচ্ছে? মেবি তোমার দিকে তাকাচ্ছে। এই কথা ভুলেও আর মুখে এনো না। সাদাব শুনলে একদম মেরে ফেলবে। হা হা। বেশি হাসলে দাঁত পড়ে যাবে। ক্লাসে চলো। চলো। ক্লাস লেকচার দিচ্ছে স্যার। পরি সেগুলো খাতায় নোট করছে। পাশে বসে থাকা তিশা ব্যাগ থেকে ফোন বের করে ডাটা অন করতেই মেসেঞ্জারে টুং টুং করে শব্দে মেসেজ আসে। ভাগ্যিস অনেক স্টুডেন্ট ছিল, তাই আওয়াজটা স্যারের কানে যায়নি। তিশা কোনো সাইলেন্ট
তিশা ফোন সাইলেন্ট করে চ্যাটিং করা শুরু করেছে। পরি লিখছে আর একটু পর পর তিশার দিকে তাকাচ্ছে, কারণ তিশা চ্যাটিং করার সাথে সাথেই মুচকি মুচকি হাসছিল। কি ব্যাপার তিশু? কি? কার সাথে চ্যাটিং করা হচ্ছে? রাফিন। এই রাফিনটাকে? ওই যে সে, যে তিশু বলে ডাকে। ও আচ্ছা, বিয়ের আগে আমিও এরকম ক্লাসে বসে পড়া ফাঁকি দিয়ে সাদাপের সাথে চ্যাটিং করেছি। হি হি হি। রাত যখন সবাই খেতে বসলো তখন সাদাপ পরীর বাবার বাড়িতে যাওয়ার কথা বলল। খেতে খেতে প্রসঙ্গটা তুলছিল সাদাপ। সাদাপের মা বললেন ওর পরিবার মেনে নিয়েছে। না মানে? ডেকে নিয়ে তোর উপর আবার কোনো টর্চার করবে না তো? না মা, এমন কিছু হবে না। আপাতত ওর মা আর বড় আপু মেনে নিয়েছে। বুঝলাম। কবে যাচ্ছে? বৃহস্পতিবার। থাকবে কয়দিন? পরি সপ্তাহখানেক থাকবে, আমি পরের দিনে চলে আসব। সেই ভালো, তোর বেশি দিন থাকার দরকার নেই। সাদাব আর কিছু নিয়ে ঘাটায় না। মা যে রাজি হয়েছে এটাই অনেক। আর পরি তো আগে থেকেই নিশ্চুপ। খাওয়া দাওয়া শেষে সাদাব বাইরে যায়। পরি টেবিল পরিষ্কার করে থালা বাসন ধুয়ে রুমে যায়। বিছানা ঠিক করে সেই কখন থেকে অপেক্ষা করছে, কিন্তু কখনো সাদাবের আসার নামগন্ধ নেই। ফোন করতে গিয়ে দেখে ঘরে রেখে গেছে। সময় কাটছে না দেখে পরি একটু ফেসবুকে যায়। মেসেঞ্জারে গিয়ে একটা মেসেজ দেখে পরির মেজাজ খারাপ হয়ে যায়। শুনলাম বিয়ে করছো, এত তাড়াতাড়ি বিয়ে করে ফেললে তো টিকবে তো বিয়ে? আইডি দেখে বোঝার উপায় নেই মেয়ে নাকি ছেলে, কিন্তু এটা বোঝা যাচ্ছে পরির প্রতি আগ্রহ অনেক বেশি। ইচ্ছে করছিল দু চারটা কথা শুনিয়ে দিতে। রিপ্লাই দিতে যাবে তখনই সাদাব রুমে আসে। ডাটা অফ করে ফোনটা রেখে দেয় পরি। রাগ সব সময় কন্ট্রোল করে বলে, এত সময় লাগলো আসতে? সরি বউ, অনেকদিন পর একটা পুরনো বন্ধুর সাথে দেখা হয়েছিল, তাই আড্ডা দিতে গিয়ে দেরি হয়ে গিয়েছে। পরীকে চুপ থাকতে দেখে একটা কোন আইসক্রিম পরের দিকে এগিয়ে দেয়। পরি সাদাপের দিকে তাকিয়ে বলে, এটা কি লেট করে আসার ঘোষ? না না, আমি তো ভালোবেসে এনেছি। যাও, এবারের মতো কিছু বললাম না। সাদাপের হাত থেকে আইসক্রিম নিয়ে খাওয়া শুরু করলো পরি। সাদাপ পাশে বসে পরির চুলে নাক ডোবায়। কী করছো? দেখছো না? দেখছি, কিন্তু বুঝতে পারছি না যে তুমি প্রতিদিন কি মজা পাও চুলে। তুমি বুঝেন না, বুঝবেও না, জানো না চুল আমার ভালোবাসা। তোমার চুলকে আমি কত ভালোবাসি এটা কি তোমার অজানা? ওহ আচ্ছা, চুলকেই ভালোবাসো, আমায় বাসো না বুঝি? তুমি তো আমার জীবনের হয়ে গেছো, ঘোড়ার ডিম হয়ে গিয়েছি। হা হা। আমার অপেক্ষা প্রহর কাটছে না। কিসের অপেক্ষা? ভুলে গেছো? ঢাকা যাব, কতদিন পর মাকে দেখবো। আর তো মাত্র একটা দিন। খাওয়া হয়েছে, এখন চলো ঘুমোবে। বৃহস্পতিবার সকাল। আজ পরীর মন অনেক বেশি ফুরফুরে। কী যে একটা আনন্দ লাগছে তা বলে বোঝানোর মতো না। সকাল সকাল গোসল করে পরি ছাদে যায়। ছাদের গাছগুলোয় পানি দেয়। লাফাতে লাফাতে সিঁড়ি দিয়ে নামার সময় শ্বশুরের সাথে সামনে পড়ে যায়। মাঝ সিঁড়িতে স্ট্যাচু হয়ে যায় পরি। শ্বশুরের দিকে তাকিয়ে দেখে তিনি গোমরা মুখে তাকিয়ে আছেন। পরে ইতস্তত করে বলল, আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। বাপের বাড়ি যাবে বলে আজ খুব খুশি। পরি কী বলবে বুঝতে পারছে না। তিনি আবার বললেন, যাও ঘরে যাও। এমন লাফালাফি করলে পড়ে গিয়ে পা ভাঙবে। পরি চলে যেতেই তিনি মুচকি হেসে বলেন, পাগলি মেয়ে, বাবার বাড়ি যাবে বলে কত খুশি। বিকেলবেলার দিকে সাদাব আর পরি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পরি বাস স্টপে যাত্রীরা যেখানে বসে অপেক্ষা করে সেখানে বসে আছে। সাদাব গিয়েছে টিকিট আনতে। সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা ভাব থাকলেও এখন গরম লাগছে। তার মধ্যে সাদাবের কড়া আদেশ, বোরকা নিকাব পরে তবে বাইরে বের হতে হবে। কিছুক্ষণ পর পুরীর সামনে একটা বাস এসে থামে। যাত্রীর নাম ছিল পুরীর চোখে একটা ছোট্ট বাবুর দিকে সামনের ছোট্ট দুটো দাঁত বের করে হাসছে। বাচ্চাটিকে কোলে নিয়ে নামছিল একজন ভদ্রলোক। সম্ভবত বাবুটার বাবা হবে। তারা নেমে যেতেই পরবর্তী মানুষটাকে দেখে থমকে যায় পরি। সুলতান এসেছে, কিন্তু কুমিল্লায় কেন? বাস থেকে নেমে দোকানে যায় সুলতান। দোকান থেকে একটা ঠান্ডা কোকাকোলা খেতে খেতে পরীর দিকে এগিয়ে যাচ্ছে। পরীর হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। চলবে। প্রিয় দর্শক, গল্পটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।